সাংঘাতিক কথা বলছেন আপনি। কিসের রিঅ্যাকশন বেড়া ভাই? কি রিঅ্যাকশন চাস? চুপ করে বয়ে থাক, চুপ করে বয়ে ওই যে ওই ঘরের আমার গ্রুপ বাইর করে কি আছে তোর গ্রুপের ভিতরে ওখানে দুটা পিঠা আর মেলে চুপ করে বয়ে থাক, ঘরে বোরকা কইরা কোনো কথা কবি না। যখন সময় হয় ছাত্র জনতা বলবো যে ইলেকশনের সময়। আমি একটা কথা বলি, হাসানাত সারজিৎ এটা ছিল ভিলেন। দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসানাত সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে হাসানাত সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এখন বুঝছেন তো, কার্ল রানির আমেরিকা সফর পুরাই ফেল। এটা যেমন তেমন ফেল না। সাধারণত ফেল করলে একই ক্লাসে ছাত্রকে রেখে দেওয়া হয়, কিন্তু হাসিনা এমনই ফেল করেছে যে এখন ডিমোশন খাবেন, তার মানে গদি থেকে তাকে নেমে যেতে হবে। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো মরু ঝড় বইছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 4টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 4টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন তাহলে দর্শক আমরা 4টা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই। সাংঘাতিক কথা বলছেন আপনি। কিসের রিঅ্যাকশন বেড়া ভাই? কি রিঅ্যাকশন চাস? চুপ করে বয়ে থাক, চুপ করে বয়ে ওই যে ওই ঘরের আমার গ্রুপ বাইর করে কি আছে তোর গ্রুপের ভিতরে ওখানে দুটা পিঠা আর মেলে চুপ করে বয়ে থাক, ঘরে বোরকা কইরা কোনো কথা কবি না। যখন সময় হয় ছাত্র জনতা বলবো যে ইলেকশনের সময় আয় তোরা এবার ভোটের ভিতরে আয়, কোনো কথা বলবে। তোদের কাছে কে রোডম্যাপ দিব রে? তোরা কে নাই? তোরা কে? তোদের কাছে রোডম্যাপ দিব? তোরা কি রেগুলেশন করে আনসার নাকি? করস্তা রেগুলেশন 28 অক্টোবরে 10 মিনিটের ভিতরে 20 লাখ লোক বাগজত বানা দুইটা সাউন্ড গ্রেনেডের কথা হই না? আর এই যে ছেলেরা গত পরশুদিন আমি একটা ভিডিও শুনে আমি কামছি, আমার চোখে দিয়ে পানি পড়ছে। এক ফ্যামিলিতে মা বিধবা, 4টা ছোট বাচ্চা ছেলে বাচ্চারা কে মারা গেছে, 2টা বাচ্চাকে এতিমখানায় দিচ্ছে। ওই মহিলা জিয়ের কাজ করে, বুয়ার কাজ করে বাড়িতে। ছেলেটা বড় ছেলেটা একটু বড় হইয়া টিউশনি করে সংসার চলতো, আর একটা ভাইকে নিয়ে ওই ছেলেটা যুদ্ধতে যায় শহীদ হইছে। তার কথা চিন্তা করবে না? তুই ক্ষমতার চিন্তা করস? আমি তুই কি করছো? তুই জানোস না তুই কি করছো? তোর রেকর্ড কি ভালো নেই? তোর চোরের রেকর্ড নাই, তোর চুরির রেকর্ড নাই, তোর FBI রেকর্ড নাই? FBI কি দিছিল? নাকি FBI নেতা দিছিল? এটা কথা বলবি না, চুপ করে বসে থাক ঘরের ভিতরে। কোনো ইলেকশন হবে না। ইলেকশন হবে যখন জনতা চাবে, যখন ছাত্র চাবে, তখন হবে ইলেকশন। আর তারা যেটা করতেছে সেটা ঠিক করতেছে। একটা লোক বাঁচা যেতে পারবে না। যে ষড়যন্ত্র করে 4টা ষড়যন্ত্র করছে 20 দিনের ভিতরে, একটা ষড়যন্ত্রতে তারা বাঁচতে পারে নাই। প্রত্যেকটা ষড়যন্ত্রে ধরা পড়ছে, কিছুই করতে পারবে না। কারণ ছাত্র জনতা আছে 99% লোক। তুই কেডাই এবার 1% লোক। তুই কি চাস? ক্ষমতায় বইতি, আবার চুরি করতি, আবার খাম্বার ব্যবসা করতি, আবার সরকার নিয়ে করতি। এটা আমরা দেখে আসছি 71 থেকে। আমাদের এই দেশের উপরে 100% প্রভাব আছে। আমরা এই দেশের ভিতরে আর কোন দুষ্কৃতিকারী দেখতে চাই না। ওটা শেষ। ওটা আশা 53 বছর আগে যখন মুক্তিযুদ্ধ করেছি তখন এটা আশা করে আসছিলাম। এতদিন পরে এটা সাকসেস হয়েছে। এসব ধরনের লোক আমরা আর দেখতে চাই না। যখন 7 জানুয়ারিতে ইলেকশন করছে তো কিছুই করতে পারি না। এমন রুটপাস কি চুরি করার লেগে না ভিতরে ঢুকা? তোদেরও সম্বন্ধে কি চরিত্র এটা সবাই জানে। জাতি মুখ লুকাইলে কোনো লাভ নাই। তোদের কারণে আজকে দেশে 15 বছর 15.5 বছর পটা আজকে লোকজন সাফার করছে। তোদের চরিত্র আমরা জানি। খবরদার কোনো কথা বলতে পারবি না। কবে ইলেকশন দিবে? কারণ তোরাই রেভলিউশন করাস নাই। এই রেভলিউশন করেছে ছাত্র জনতা। ছাত্র জনতা ইউনূস স্যার বলছে যখন দরকার মনে করছে আমাকে আনছে, যখন দরকার মনে করবে তারা আমাদেরকে নামাবে। তোমাদের কোনো ফাংশন এখানে নাই। তোমাদের ফাংশন একটা থাকতে পারে। তোমাদের পার্টির ভিতরে এখন কারা ওই যে ওই আছে কিনা দাদা বাবু আছে, দাদা বাবুদেরকে খুঁজে বের করো, বের করে লটকাও। আর তোমাদের ভিতরে কারা গাদ্দার আছে ওই গাদ্দার গুলিকে বাই করে লটকাও, নাহলে কিন্তু পার্টি রাখতে পারবো না। ওই দিন বইলা যাও মাছের বাজার থেকে চাঁদা আদায় করা, ওই দিন বইলা যাও খাম্বার চাঁদা আদায় করা। এখন কিন্তু আর ওই দিন নাই। দেখছো কেমনে পাহাড়কে উড়ে ফেলাইছে, তোমাদের কেমনে তুড়ি মেরা মেরা ফেলাইবো, বুঝছো তোমরা। আর দ্বিতীয় আরেকজনের কথা বলতেছি আমি, জাতীয় পার্টির GM কাদের, তারে যেখানে পাবেন তারে লটকাবেন, লটকাইয়া তারে পিটাইবেন আর জিজ্ঞেস করবেন তোরে ইন্ডিয়া কি শিখাই দিছিল ক, ওরা শুনতে চাই। তেমন জনগণের ব্যাপারে বক্তব্য দেয়, বুঝছেন কত বড় সাহস তার। জনগণের ব্যাপারে বক্তব্য দেয়, ইন্ডিয়ার ডিস ব্যাপারে কথা কয়, তারে ধরেন কই আছে। আর রসনের সাথে জীবন্ত কবর দেন, জীবন্ত কবর দেন। লক্ষে লক্ষে লোক মারাইছে এই মহিলা তার ষড়যন্ত্রতে। আর কাদের লটকান আর পিটান তোরা ইন্ডিয়া কি শিখাই দিছিল ক,
এটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই। কেউ মাইরা ফেলবেন, কোনো দোষ হবে না। আর অনেকের দুঃখ কি জানেননি, ওই কালু মানিকরে নিয়ে, হারে তাকে এমন মারা হয়েছে, আরে তার হাত কেন কাটা হইলো না? যে ডিক্লারেশন দেয় যে সাইদির ফাঁসির রায় আমি দিছি, সে বাচ্চা আছে কেমনে এখন পর্যন্ত? আমেরিকা কোন দেশ কিছু বলবে না। অনেক সাংবাদিক দুঃখ করে কি জানেননি কেন তাকে মারা হয়েছে? তো আমি তাদেরকে বলবো, এই সান্ডা গ্রুপের লোক, অনেক সান্ডা উইদুরের গাতায় ঢুকে রয়েছে, তারা মহিলা পাচ্ছে না, তোর মা বোনদের সাজাইয়া ওদের কাছে দিয়ে আর তৃপ্তির ডেকুর ফালা যে ভালো কাজ করছি। বুচ্চত কলঙ্গাদের বাচ্চারা কারে কি কস? 53 বছর দেখে আসছে এই দেশ স্বাধীন, অনেক কষ্টে করছে এটা। আর এইবারের যে স্বাধীনতা আসছে, রক্ত বইতেছে, এখনো রক্ত হাত যায় নাই। মিষ্টি কথা কস, মানিকরে কেন মারা হইছে? বিদেশ থেকে কোনো প্রশ্ন করবে না। পৃথিবীর জিনিস কি জানেননি, নিচের দিকে যায়, উপরে পাথর মারবে নিচে পড়বে। এখন যে এই রেগুলেশনের গভর্নমেন্ট আছে, এটা নিচের দিকের গভর্নমেন্ট, কথা বুঝছেন? পয়সা রয়েছে, তারা কেউ কিছু বলবে না। যখন ডান্ডা বেরি পড়াইয়া যখন শাহজাহানপুরের বাড়িতে যখন জামাতের লোক ফলাই দিয়েছিল, বিএনপির লোক ফলাই দিয়েছিল, তখন কি এমনেস্টি ইন্টারন্যাশনাল জানতো না? হিউম্যান রাইট জানতো না? কেনেডি রাইট জানতো, হিউম্যান রাইট জানতো না? সব জানতো। কোন উত্তর আসছে? কোন উত্তর আসে নাই। যখন বলতো যে গুম তো হয় নাই, মানুষ প্রেম করে ভাইগা গেছে, বঙ্গোপসাগরে ডুবা মরছে, ঋণের দায়ে পলাইছে, কোন উত্তর কি আসছিল? কোন উত্তর তো আসে নাই। যখন বলছিল যে বাংলাদেশ 3টা দেশের হিউম্যান রাইটস ভায়োলেশনের একটা দেশ, তখন কি হিউম্যান রাইটস কোন উত্তর আসছিল? কোন উত্তর আসে নাই। কেন উত্তর আসে নাই জানেন? তখন আওয়ামী লীগ নিচুগামী ছিল, চেয়ারে বৈশা ছিল। এখন আমরা চেয়ারে বৈশা রয়েছি, কোন উত্তর আসবে না। হাত কাটা দেন এদের। মাসুক ভাই প্রশ্ন করছে যে এই লেডি হিটলার যাওয়ার 4 দিন আগে কেন জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো? এটার কয়েকটা অ্যাসপেক্ট আছে। প্রথম অ্যাসপেক্টটা বলতেছি যে 4 দিন আগে কেন ঘোষণা করলো, সে যখন টের পাইলো যে সে তাকে চলে যেতে হবে, আর কোনো রাস্তা নাই, এই যখন প্রথম অবস্থা চিন্তা করলো, তখন সে বুঝলো যে, মনে করলো যে আমার যে স্বামী আছে ইন্ডিয়াতে, লেডি হিটলার চিন্তা করলো যে ওই স্বামীকে খুশি করার একমাত্র রাস্তা যদি জামাতকে আমি ব্যান করে দেই। যদি জামাতকে ব্যান করি আর ওই খুশিতে যদি আমার স্বামী যদি আমি চলেও যাই, অত দেশের বাংলাদেশের ভিতরে সোলজার মার্চ করা দিতে পারে, এই চিন্তা করে সে প্রথমে জামাতকে সে লাস্ট অফ অল সে এই জন্য সে ব্যান করছে। দ্বিতীয়ত এক্সপেক্ট হইতেছে কি জানেন? দ্বিতীয় এক্সপেক্ট হচ্ছে যে সিআই রিপোর্ট বা বাংলাদেশের যে ওই রিপোর্ট আছে, এনএসআই রিপোর্ট আছে, এনএসআই সবসময় রিপোর্ট দিচ্ছে, কিন্তু জামাতকে তারা একটা গুটি বানায় খেলছে। মানে জামাতকে যেখানে লাগছে ওখানে গুটি বানাইছে। মানে কি, ওই যে জঙ্গি হামলা হয়েছে জামাত করাইছে, যদি জামাত না থাকতো তাহলে তো এগুলি করাইতে পারতো না। এই গুটি হিসাব করতে করতে লাস্ট অফ অল যখন দেখলো, হয়তো সত্যি হলে হইতে পারে যে জামাতই বুঝছেন এই রেভলিউশনের ভিতরে প্রথম মোটিভেটারি, বুঝছেন আপনাদের দল, যারা এই উস্কানি দিয়া বুঝছেন এই ইয়াকে আওয়ামী লীগকে ফালানোর চিন্তা করছে বা ফালাই দিতেছে, তখনই সে ওই অবস্থা চিন্তা করে জামাতকে সে ব্যান করলো। এবং এই ব্যান করার পিছনে আরো 2জন কুলঙ্গার ছিল, অন্য কেউ কিন্তু রাজি হয় নাই। 2 কুলঙ্গারের ভিতরে এখন এক কুলঙ্গার আছে, জালির ভিতরে লেগে গেছে হাসানুল হক ইনু, তাকে পিড়াইয়া তার হাড্ডি ভাঙিয়া বলা যে আমাদের 32,000 নেতা কর্মীরা বুঝছেন সে খুন করাইছে। সে ট্যাঙ্কের উপরে 7 নভেম্বরে ট্যাঙ্কের উপরে নাচতে ছিল। তার আরেক টাইটেল হচ্ছে কি জানেন? ড্যান্সার ইনু। এই ড্যান্সার ইনু যে বুঝছেন হাসিনার সে পেটিকোটের ভিতরে ঢুকা সে হাসিনার রস খাইছে, বুঝছেন এই 15 বছর 15.5 বছর যাবত। সে বুদ্ধি দিচ্ছে জামাতকে ব্যান করেন। আরেকটা ছিল বুঝছেন আরেক কুলঙ্গার, বুঝছেন রাশেদ খান মেনন, সে আইসা লাস্ট অফ অল হাসিনাকে বুদ্ধি দিল কি, মানে ইয়া হওয়ার জন্য, মানে খুব মানে প্রিয় বচন আনার জন্য, যে তোমরা ইয়া করো, জামাতকে ইয়া করো, ব্যান করে দাও। তো হাসিনা তখন মানে পাগলের মতো হয়ে গেছে, কারণ তার ইয়াদ শেষ হয়ে যাবে, তার কিনা বলতেছে তার ক্ষমতা চলে যাচ্ছে, সে জানে। তো সে কি করলো, তখন সে জামাতকে ব্যান করে দিল। এই কারণ ছিল। আর তারপর আসতেছি আমি সাকিবুল হাসানের কথা। সে একটা বিশ্ব গাদ্দার, দুশ্চরিত্রের লোক সে একটা, বুঝছেন। আমি তার চরিত্র সম্বন্ধে আমি বলতে চাইতেছি না। এই লোক আমেরিকাতে আসতো, আমাদের এখানে একটা হোটেল আছে, ভালো হোটেল, হোটেলের ভিতরে বসলো, যদি কেউ সেলফি উঠাইতে যাইতো মাথা নিচে করে রাখতাম, বলতো কি $200 দেন আর পরে সেলফি উঠাবো। আর ওই কুলঙ্গারের ওই কোট কোথায়, মুজিব কোট কোথায়, যে কুলঙ্গারগিরি করছিল 7 জানুয়ারি ইলেকশনের ভিতরে, ওই কোট কই তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট না, তাদের দেশটা ধইরাই না, তারে পেড়ে হাড্ডি পাটি ভাঙ্গে তারে জেল দেন। মারার কোনো দরকার নেই, একদমকে পেড়ে হাত দুটা ভাঙ্গে দিবেন, যাতে জেলের ভিতরে দাবড়ায় কাতরায়, নাহলে এই লোকগুলি জেলে যাবে, যারা ফার্স্ট ক্লাস ইয়াতে থাকবে, বুঝলেন, স্টেজে থাকবে, এবং তারা সব ফেসিলিটিস দিবে, হয়তো বাইরে হতে পারবে না, কিন্তু যখন হাত বাড়িয়ে ভাঙ্গে দিবেন তখন দেখবেন হাতের আর কোনো ইয়া নেই, হাত দিয়ে কিছু উড়িয়ে খাইতে পারতেছে না। বাংলাদেশের ভিতরে যখন এই সান্ডা লীগ জান্নাবিড়ি পরান্না লোককে মৃত্যু অবস্থায় বাড়ির ভিতরে নিয়ে ছুঁড়া ফেলাইছে, তখন কেউ বলে না ইন্টারন্যাশনালি, কিছু বলে না, কিছু তখন বলবে না। এই
28 অক্টোবরে যে ক্র্যাকডাউন করলো, 10 ডিসেম্বরে যে ক্র্যাকডাউন করলো, এই জামাতের লোক বললো যে চোখ উঠিয়ে বাড়ি করেন, তখন কোথায় ছিল ওই মিলিটারি গ্রাউন্ডের লোক? কিছু বলে না। তখন কেন বলে না জানেন? তখন এই সান্ডা লেগ ছিল ভারী অবস্থায়, এখন সান্ডা পড়ে গেছে। এখন আপনারা যেটাই করবেন ওইটাই শুদ্ধ। দেন না মুদ্রার কাছে গেছিল, বাইডেনের কাছে গিয়া কমপ্লেন করছে বাংলাদেশে ইয়ে হইতেছে ইমব্যালেন্সমেন্ট পলিটিক্যাল সিচুয়েশন। বাইডেন পাত্তা দিছে তারে? বাইডেন কিন্তু তাকে পাত্তা দেয় নাই। এখন ওই আমি গত পরশুদিন আমি শুনলাম আপনার ইয়াতে এনডিটিভির একটা ইয়াতে ডিসকাশনের ভিতরে গৌতম লেহারি, সে কিন্তু একজন ইন্ডিয়ার একজন থিঙ্ক ট্যাঙ্ক, তাকে আনা হয়েছিল বুঝলেন ইয়ার ভিতরে এনডিটিভিতে। আনা জিজ্ঞেস করা হয়েছিল যে সবাই তো বলতেছে বাংলাদেশের ভিতরে নাকি রাস্তার ভিতরে রয়ের রোগ কাজ করছে, তো আপনি এই ব্যাপারে কি বলেন? সে উত্তরে কি বলছে জানেন? বাংলাদেশের ভিতরে যদি রয় থাকতো তাহলে রেভলিউশন কি করে হইলো? অর্থাৎ কমপ্লিটলি অস্বীকার করে গেছে, পুরোপুরি অস্বীকার করে গেছে বাংলাদেশে কোনো রয়ের লোক ছিল না, বুঝতেছেন? আর আরেকজন আছে আপনার এই যে ইয়া হইতেছে আপনার আরেকটা হইতেছে আরেক কুলঙ্গার, বুঝছেন, মানে ইন্টারন্যাশনাল বুঝছেন আপনার ইয়া লেখে, সে কলামিস্ট, তার নাম হচ্ছে আপনার জিলানি, ব্রহ্ম জিলানি। সে কি বলতেছে জানেননি? এই কুটা করাইছে, এটাকে কু বলে সে কিন্তু এটা গণরোষ বা গণ আন্দোলন বলে এটা করাইছে তিনজনে। আমেরিকা ছিল পেট্রনে, আর জামাত ছিল সামনে, আর পিছে ছিল মিলিটারি। এবং সে এটাকে এখন মিলিটারি ইন্টারভেনশন দিয়া বুঝেন পৃথিবীর কাছে চলাবার চেষ্টা করতেছে। এই কুলঙ্গারের বাচ্চা নাম হচ্ছে ব্রহ্ম জিলানি, আপনারা নাম খেয়াল রাখবেন। সে কিন্তু আপনার খুব ভালো ইয়া লেখে, আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স এর উপরে, জিও পলিটিক্স এর উপরে আর্টিকেল দেয়। তো এগুলি হচ্ছে বুঝেন এসব ষড়যন্ত্র চলতেছে। এখন ইউনূস স্যারকে যে কথা বলতেছে, আমার পক্ষ থেকে এই গভর্নমেন্টের উপরে কোনো চুল পরিমাণ কোনো কমপ্লেন নাই, কারণ আমার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আমি ওটা দিয়ে কোনো কিছু ভেরিফাই করি, কিন্তু ইউনূস স্যারের যে যোগ্যতা ওনারটা দিয়ে ওনার ভেরিফাই করতেছে। ওই পর্যন্ত তো আমার চিন্তা যে পৌঁছেও নাই। এই কারণে হয়তো বা আমি অনেক রকমের জিনিস চিন্তা করতেছি যে এটা ঠিক করে নাই বা ওটা ঠিক করে নাই। নো, মাত্র 20 দিন হয়েছে এই গভর্নমেন্টের ভ্যালিডিটি। এই 20 দিনের ভিতরে 4টা কু হয়েছে। 4টা কু প্রথমে হইলো কোথায়? মিলিটারি ইন্টারভেনশন হইলো, ওটাকে ইন্টারাপ্ট করছে। দ্বিতীয়ত হইলো কোথায়? সেই ইয়ার ভিতরে টঙ্গিপাড়ার ভিতরে বিদ্রোহ, ওটাকে ইন্টারভেনশন করছে। তৃতীয় হইলো কি? জজদের কু, ওটাকে ইন্টারভেনশন করছে। চতুর্থ হইলো কি? আনসারদের কু, ওটাকে ইন্টারভেনশন করছে। 2024 পর্যন্ত তারাই 15 বছরে দেখাইছে লুট, খুন, গুম, ধর্ষণ, মানি লন্ডারিং, এমন কোন খারাপ কাজ নাই যেটা তারা করে নাই। আর সবচেয়ে বড় খারাপ কাজ যেটা করছে, ইন্ডিয়ার দালালি, দেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে ইন্ডিয়ার কাছে। এখন এদের আমার চোখে, আমি একজন মুক্তিযোদ্ধা হওয়ার কারণে আমি বলতেছি, আমার চোখে এদের এই পার্টিটার কোনো রাইট নাই বাংলার ভূমিতে কোন রকম কোন তারা কোন রাজনৈতিক। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। আমি একটা কথা বলি, হাসান আর সারজিৎ এরা ছিল ভিলেন। দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসান আর সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে যে হাসান আর সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। বাট আসিফ ভাই, নাহিদ ভাই, এদের অংশগ্রহণ, এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। আসিফ ভাই, নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে, এখন দেখেন হাসান আর সারজিৎটা নায়ক হয়ে গেছে। বাকি এই রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, আমার দোকানদার বলেন, আপনার ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু আহত নিহত হয়েছে। আচ্ছা, এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল। ছাত্র কি এত সহজ? একটা আন্দোলন এত সহজে করতে পারবে? এটা গণ আন্দোলন ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল। আপামর জনতা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিক, যুব, সবার অবদান ছিল। জামাত শিবির, গণ অধিকার বলেন, ইসলামী আন্দোলন বলেন, বিএনপি বলেন, সবার ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন হয়েছে। আমাদের দেশ কোনোদিনই পরিবর্তন হবে না, এটা খুব দুঃখ নিয়ে বললাম। আমাদের বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না। তবে তারা যেইভাবে একটা বিশৃঙ্খলার কথাবার্তা বলছে, ঢাকা মেডিকেলে আপনি এক্ষণ যান, 3 জন ছাত্র পাবেন, 10 জন পাবেন রাস্তার শ্রমিক। টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই, ভ্যানে করে। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভ্যানে করে জানোয়ার মার্কা পুলিশ অমানুষ, এরা ভ্যানে করে মানুষকে মেরে, ইন্টারনেট লাইট অফ করে ভ্যানে করে লাশগুলোকে নিয়ে যাতে কবর দিছে। সেই ভিডিওগুলো দেখবেন বেশিরভাগই আমার শ্রমিক ভাইরা, বেশিরভাগই আমার যারা রাস্তায় শহীদ টোকাই ভাইরা। এদেরকে টোকাই বলা আসলে আমার পক্ষে সম্ভব না, এদেরকে আমার শহীদ বলতে হবে। এই শহীদ ভাইরা আজকে দেখেন গণকবরে শুয়ে আছে, অথচ এদের কোনো খোঁজখবর নাই। 1-1.5 লাখের ওপরে মানুষ মারা হয়েছে, সবাই বলে 1-1.5 হাজার। কত মানুষকে মেরে জামাচাপা দিয়ে দিছে, সেগুলো লাশ এখন পাওয়া যায় না, কারণ তাদের ফ্যামিলি নাই, কে খোঁজখবর নিবে? সেখানে আমি বলবো যেসব পুলিশরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের এই লোগো প্রথমে চেঞ্জ করতে হবে। এই নৌকার লোগো বাদ দিয়ে প্রয়োজনে জাতীয় মসজিদের লোগো দিতে হবে।
যদি জাতীয় মসজিদের লোগো না দেওয়া হয় তাহলে প্রয়োজন অন্য লোগো দেন, আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের মানচিত্রর সিস্টেম করে লোগো দেন, যেহেতু আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই দেশের নাগরিক। আর সারজিৎ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, তোমরা বক্তব্য দাও, ক্লিয়ার করো, টাকা নিয়ে নয় ছয় করো না, কোনো কিছু নিয়ে নয় ছয় করো না। তোমাদের একার আন্দোলন না, আমরা তোমাদের সমন্বয়কদের আপনার সম্মান করি। আচ্ছা, বঙ্গবন্ধু তো 1971 সালে বঙ্গবন্ধু তো ভাষণ দিয়ে পাকিস্তানের কারাগারে ছিল, সেখানেও তো তিনি দেখছি যে মুভির ভিতরে দেখছি আমরা যে বিড়ি টানতেছে, হুক্কা টানতেছে, হ্যাঁ। কিন্তু এখন বঙ্গবন্ধু আইসা কি বলে, প্রধানমন্ত্রী বলে যে আমার বাবার এদেশ, আমার বাবা একা এদেশ স্বাধীন করছে, বঙ্গবন্ধু ক্রেডিট দিছে, আমি এদেশ স্বাধীন করছি। তোমাদের অবস্থা হয়েছে এরকম, মায়ের খাও না, উষ্টা খাও নাই, আন্দোলন সফল হয়েছে, এখন এক একজন বুক ফুলায় বলো সমন্বয়ক। হাসপাতালে যাও মিয়া, খোঁজ খবর নাও, কয় টাকা দিছো হাসপাতালে? তুমি সারজিৎ হাসানাত খালি দেখে ছবি তুলে আসছো। আমার সমন্বয়ক, আমি আজকে নাম বলবো না, বাসায় গিয়ে দেখে আসছি, তোমাদের কেন্দ্রীয় 13 নম্বর সমন্বয়ক, নাম বললাম না, চিন্তা করে ছেলেটা, তোমরা খোঁজ খবর নাও নাই। অথচ এই ছেলেটার বিশাল এক ভূমিকা ছিল, গরিব ফ্যামিলির সন্তান। তোমরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা হাসিনার মতো। এই সুযোগ আমাদের দেওয়া হবে না। সো স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা সমন্বয়ক আছো, ক্রেডিট নিও না ভাই, ক্রেডিট নিও না। তোমার যেমন এই আন্দোলনে ভূমিকা আছে, আমারও আছে, একজন রিক্সা চালকের আছে, একজন ভ্যান চালকের আছে। সো মানুষকে ছোট করো না, মানুষকে ছোট করা তুমি বঙ্গবন্ধুর মতো তলে স্বৈরাচারী হয়ে গেলা। এই আন্দোলনের কারণে আমি দুবাই থেকে আসছি, দুবাইতে আন্দোলন করছি, দুবাইতে আন্দোলন করছি। আমাদের 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর 51 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি বারবার সমন্বয়কদের কাছে গেছি যে দেখ ভাই, দুবাই থেকে আমরা তোদেরকে টাকা দিছি, তোরা নিমো খারাপ, তোরা অস্বীকার করতে পারস, আমার কাছে স্ক্রিনশট আছে, আমরা অস্বীকার করতে পারি না। আমাদের প্রবাসীদের টাকা তোরা আন্দোলন চালাইছস, আমাদের রেমিটেন্সের টাকা তোদের আন্দোলন হয়েছে। যখন পুলিশ তোদেরকে গুলি করছে, আমরা টাকা পাঠানো বন্ধ করে দিছি, যেন আমাদের রেমিটেন্সের টাকায় তোদেরকে গুলি চালাতে না পারে ভাই। আমরা সেই আন্দোলন করছি, আমাদের ভাইরা আজকে কারাগারে দুবাইতে। আমি বারবার তোদের কাছে গেছি, তোরা আমাকে কি বললি, ভাই আমরা উকিল দিছি, আমরা এই করছি। একজন লোককে বের করতে মিনিমাম 50,000 দিরহাম করে লাগবে, বাংলাদেশি টাকা 15 লাখ টাকা। আমি ট্রেড করি, আজকে মিথ্যা কথা বলবো, আরব খান নামে একটা লোক আছে দুবাইতে, আপনারা অনেকে চিনেন। এই আরব খানও এই আন্দোলনের জন্য বিশাল ভূমিকা রাখছে, এই আন্দোলনে বিশাল একটা সমন্বয় করছে। এখনও তাদের বের করার জন্য আরব খানের বিশাল একটা ভূমিকা আছে। সো এ কারণে বলবো, প্রবাসী যারাই আছে নাম করা, প্রত্যেকটা ভূমিকা রেখেছে। কিন্তু এখন এই 51 জন লোককে তোরা কি বের করছস, তোরা স্বাধীন হইছস। তোদের স্বাধীনতার জন্য যারা টাকা পাঠাইছে, যারা বিদেশে বসে আন্দোলন করছে, সোশ্যাল মিডিয়া যারা গরম করে রাখছে, তাদের বের করার জন্য কোনো পদক্ষেপ নিছস ভাই? তো আমার ভাইরা তো এখন জেলে বসে আছে, আমার ভাইরা, আমাদের ভাইদেরকে বের করার ব্যবস্থা কর, তারপরে বড় বড় কথা বল। যদি বলো যে প্রবাস থেকে একটা টাকা আসে নাই, তোরা সবচেয়ে বড় নিমো খারাপ। প্রবাসীদের টাকায় তোরা চলস, প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে, প্রবাসীদের টাকা আছে দেখেই এই দেশ এখনো সমৃদ্ধ আছে, নেন তোদের ভিক্ষা করে খাইতে হইতো। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। এখন বুঝছেন তো, কার্ল রানির আমেরিকা সফর পুরাই ফেল। এটা যেমন তেমন ফেল না, সাধারণত ফেল করলে একই ক্লাসের ছাত্রকে রেখে দেওয়া হয়, কিন্তু হাসিনা এমনই ফেল করেছে যে এখন ডিমোশন খাবে, তার মানে গদির থেকে তাকে নেমে যেতে হবে। 2টা প্রধান কারণে কার্ল রানি আমেরিকাতে গেছিল। পয়লা কারণ হইল, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সুযোগে তার ওই যে একটা স্বামী পরিত্যক্ত অপদার্থ মাইয়া আছে না, পুতুল, তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হওয়ার যে খাস জন্মেছে সেটা পূরণ করার জন্য শেষ চেষ্টা করা। আর দ্বিতীয়ত, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে যেহেতু যাইতেছে, তো মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের চেষ্টা করা, যাতে কইরা তাদের হাতে পায়ে ধইরা সে কোনো রকমে ক্ষমতায় থাকার একটা রাস্তা বের করতে পারে। সেই সাথে তার ওই যে তার সিরা পুত্র আছে না, জয় ডাকাত, ওই যে পেজগিতে পড়ছে, সেই থেকে তারে কোনো রকমের ছুটায় আনা যায় কিনা তার একটা ফন্দি ফিকির তালাশ করা। যাই হোক, ওই জয় তো কুত্তা নিয়ে বসে থাকে, হ্যাঁ, তো ও কুত্তাটা গলে সুন্দর আছে, আপনারা কিন্তু সবাই এটার সাথে একমত হওয়া লাগবে। ওর কুত্তাটা সুন্দর আছে, ওর কত পছন্দ আছে, পছন্দ ভালোই আর কি, বউ যাওয়ার পর থেকে কুত্তা নিয়ে বসে থাকে। যাই হোক, এই কারণে কার্ল রানির পুরা সফর পুরাপুরি ব্যর্থ হয়েছে। কেমনে ব্যর্থ হয়েছে সেটা একটু বলি। আপনাদের মনে আছে না যে তার ওই যে যোগ্যতাহীন মাইয়াকে কার্ল রানি জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া দপ্তরের পরিচালক পদে মনোনয়ন দিছে, মানে নিজের মাইয়াকে নিজে মনোনয়ন দিছে। কোনোদিন এটা হয় না, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট তার নিজের মাইয়াকে নিজে মনোনয়ন দিবেন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য। উদ্দেশ্য হইল ক্ষমতা হারানোর আগে মায়াটার একটা বন্দোবস্ত করা। এমনিতেই স্বামীর চাইটা দিচ্ছে,
তো এই দপ্তরটা নয়াদিল্লিতে। কাটাল রানী উঠতে বসতে বলে ভারতকে এমন দিছি যে চিরকাল মনে রাখবে, তাই সে ভাবছে দিল্লিতে একটা আন্তর্জাতিক সংস্থার পরিচালক পদে মাইয়ারে যদি বসাইয়া দেওয়া যায় তাইলে তার একটা হিল্লা হয় এবং ভারতের অভিভাবকত্বে সেইখানে সে নিরাপদে পুনর্বাসিত হইতে পারে। এই অযোগ্য মাইয়ের জন্য যে 11টা দেশ ওই প্রার্থী নির্বাচনে ভোট দেবে, তাদের সাথে বাংলাদেশের মূল স্বার্থ বিসর্জন দিয়া এবং জনগণের কারি কারি টাকা খরচ করে কাটাল রানী ক্যাম্পেইন চালাইছে। ব্রিক্সে G20 সম্মেলনে সে নিজের মায়ারে নিয়ে গিয়া বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের সাথে ঘোরাঘুরি করেছে, যেটা এই যাবৎ কূটনীতিক ইতিহাসে কখনো কোনো দেশে দেখা যায়নি। এটা প্রথম। এই ছাড়া ওই যে সুপ্পু আছে না, সুপ্পু কি বানাইছে, ও প্রেসিডেন্ট বানাইছে না, ওই সুপ্পুরে হাসিনা পাঠিয়েছিল জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনে পুতুলের ক্যাম্পেইন করার জন্য। তো পুতুলেও তার সাথে পাঠিয়ে দিছিল। তবে সুপ্পু এতই অযোগ্য, এতই অথর্ব যে সে পুতুলের পক্ষে কোনো কার্যকর ক্যাম্পেইন চালাইতে পারে নাই। সুপ্পুরে দিয়ে কাম হয় নাই জন্য হাসিনা নিজে এবার মাঠে নামছিল জাতিসংঘের অধিবেশনে। সেইখানেও তার কোনো সুবিধা হয় নাই। পূর্ব তিমুর বাদে আসিয়ানের সদস্য রাষ্ট্রের অন্য কোনো শীর্ষ নেতা তার সাক্ষাৎ দেয় নাই। পুতুলের সমর্থন দেওয়া তো দূরের কথা, শ্রীলঙ্কারও বলে একটা ভোট আছে, তাই সেই দেশের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছে। ছবিতে এই দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, দেখলে বুঝতে পারবেন যে তারা পুতুলের ব্যাপারে কোনোভাবে আগ্রহী না। হাসিনার নিউ ইয়র্কে থাকা অবস্থায় চিকিৎসা বিষয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জার্নাল ল্যান্সেট, মানে ধরেন এটারে বলা হয় যে ডাক্তারদের বাইবেল আর কি, মানে ল্যান্সেটে যদি কিছু ছাপা হয় সারা দুনিয়ার ডাক্তারেরা সেটা মানে মাথা পেতে মেনে নেয়। ওই ল্যান্সেটে পুতুলের প্রার্থিতা নিয়ে কড়া সমালোচনা করে লিখেছে, বলছে যে এটা অস্বচ্ছতা এবং স্বজনপ্রীতির একটা নিদর্শন। একই সাথে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী অর্থনীতি বিষয়ক পত্রিকা দ্য ফিনান্সিয়াল টাইমস এই বিষয়টা সমালোচনামূলক নিবন্ধ ছাপিয়েছে। এটা নিয়ে আর একটা এপিসোড করুন নিয়ে, আজ এত টাইম নাই, তার উপরে আবার এই যে ভিডিও করিচ্ছি না, এটা ডাবল করা লাগিচ্ছে। আগে করেছিলাম ভিডিও রেকর্ডিং ঠিক মতো হয় নাই, আবার করা লাগিচ্ছে, বুঝেছেন তো। তো যাই হোক, বুঝবারই পারিচ্ছেন যে কাটাল রানী তার অযোগ্য মাইয়ারের যে নমিনেশন দিছে তাতে দুনিয়ার প্রভাবশালী মহল, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক মহল, সেটাতে প্রবলভাবে প্রত্যাখ্যান করছে, ছুঁড়া ফেলে দিচ্ছে। এরপরে ওই প্রার্থিতার আর কোনো ভবিষ্যৎ থাকে না। এই কারণে আসিয়ানের রাষ্ট্রগুলি তাকে কোনো ধরনের সমর্থনের ইঙ্গিত পর্যন্ত দেয় নাই। শ্রীলঙ্কা এই বিষয়ে অনুরোধ শুনতে শুনতে এতই বিরক্ত হয়েছে যে তারা বাংলাদেশ থেকে হাওলাত করেছিল না কিছু টাকা, সেই টাকা সব ফেরত দিয়ে দিচ্ছে, $200 মিলিয়ন। তো এই সমস্ত গার্বেজ যেন তাদের আর শুনতে না হয়। হাসিনা বদ্ধ উন্মাদ হইতে পারে, কিন্তু তা বললে সারা দুনিয়া তো আর পাগল হইয়া যায় না, তাই না? এরপর পরই কাটাল রানীর মাথায় পড়লো মরার উপর খাড়ার ঘা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা আজরা জোয়া এবং ডোনাল্ড লু তার সাথে দেখা কইরা তার উপরে একটা ঠাটা নাজিল করে দিলেন। কাটাল রানীকে তারা জানাই দিলেন যে তার অনুগতদের একটা বিশাল সংখ্যার ব্যক্তিদের উপরে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা রেস্ট্রিকশন জারি করেছে। আপনারা আজরা জোয়া এবং ডোনাল্ড লুর সাথে কাটাল রানী আর আলগা মোমেনের শুকাইয়া যাওয়া মুখের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই ঠাটা কি সাংঘাতিক ছিল। আর পাশাপাশি দেখবেন ডোনাল্ড লুর মুখে বিজয়ের হাসি। ডোনাল্ড ভাইজান, আপনার বিশাল ধন্যবাদ। আমরা বাংলাদেশিরা পিশাচিনীর নির্মম শাসনে পিষ্ট হইয়া কথাও বলতে পারি না, হাসা তো দূর কি বাত। এই বদ বেটিরা শান্টিং দেওয়ার পরে যে আপনি হাসি দিচ্ছেন এটা, সেটা মনে করেন সারা বাংলাদেশের জনগণের পক্ষে দিচ্ছেন, যা দিচ্ছেন সত্যি ফাইন। এর কয়দিন আগে কাটাল রানী তার সাঙ্গপাঙ্গরা বাইডেনের সাথে সেলফি তুলেছিল, সেটা নিয়ে কত না নাচানাচি করেছে আর বলিছে যে আমেরিকার সাথে তাদের সর্বোচ্চ পর্যায়ে ডিল হয়ে গেছে। তারপরে কাউয়া কাদের আবার কইছে তলে তলে নাকি আমেরিকার সাথে সব ফায়সালা হয়ে গেছে। তো আমেরিকা সেটা দেখে মুসকি মুসকি হাসিছে, অপেক্ষা করেছে কাটাল রানী কখন আমেরিকার মাটিতে এসে পা দিবে। তারপরে তাকে তারা কায়দা করিয়া জয় বাংলা করে দিছে। কি কাওয়া কাদের আর আওয়ামী বাকশালী লেসপেন্সাররা, তোমরা এখন নিশ্চয়ই বুঝবার পারিচ্ছ যে আমেরিকা যখন দেয় তখন এমন কইরাই দেয়। ভিসা রেস্ট্রিকশন খায়া কাটাল রানী যে লুলা হয়ে পড়ছে সেটা প্রমাণ মিলে। সে যখন একটা সংবাদ সম্মেলনে বলে তার পোলার উপরে স্যাংশন দিলে, তার অর্থ সম্পত্তি আমেরিকা বাজেয়াপ্ত করলে তার কিছু আসে যায় না, কারণ কাটাল রানী আর তার পোলার নাকি বাংলাদেশ আছে। কত টাকা মারিছে তাইলে দেখেন, অত টাকা বাজেয়াপ্ত করলে, সম্পত্তি বাজেয়াপ্ত করলে তার নাকি কিছু আসে যায় না। দেখেন আঙ্গুর ফল কত টক। জয় যে বিশাল একটা বাড়ি খাইছে সেটা তার মায়ের কথাতে প্রকাশ হয়েছে বলে আমরা বড়ই আনন্দ পেয়েছি। এতে হয়রান হলে চলবে? তোমার পরিবার শুদ্ধা বাকি জীবন তো জেলে কাটাবা। এখনো বুঝো না এখন জাহান্নাম অপেক্ষা করতেছে তোমার জন্য। বাংলাদেশের মানুষের জীবন, 18 কোটি মানুষের জীবন তামা তামা করে দিছো, জাহান্নামের আগুনে জ্বালাইছো।
তোমার জীবন তামা তামা করে দেওয়া হবে। কাটালানিকে বলি, তো ঠিকানা যদি হয় বাংলাদেশ, তাহলে তোর পোলা আমেরিকায় কুত্তে নিয়ে বসে থাকে কেন? লজ্জাও নাই এই পিশাচিনীর? কিছুদিন আগে বলছিল 7 সমুদ্র পাড়ি দিয়া আমেরিকায় কেন যাব? আমাদের অন্যান্য মহাদেশ আছে, তারপরে তুই কেন গেলি আমেরিকা? হ্যাঁ, কি করবার গেছিস? ভিসা রেস্ট্রিকশনে বাড়ি খেয়া সকল লাজ লজ্জা বিসর্জন দিয়া লুলা অবস্থায় কাটালানি হাজির হয় ওয়াশিংটনে। আমরা জানতে পারি যে ভারতীয় কোন মহলের সহায়তায় সে পছন্দ চেষ্টা করতেছিল আমেরিকার মন্ত্রী পর্যায়ে কারোর সাথে অফিসিয়ালি দেখা করার। তারপরে কি হয়েছে সেটা তো জানেন। জ্যাক সুলিভান এসে বাংলাদেশ এমবেসিতে এসে শান্টিং দিয়ে গেছে, বা জ্যাক সুলিভানের সাথে সে আবার নেগোসিয়েট করতে গেছিল। হ্যাঁ, কি নেগোসিয়েট করতে গেছিল জানেন? ওর পোলার বিরুদ্ধে যে মামলা টামলা আছে না, ওইটা থেকে যেন পোলাকে দয়া কইরা যেন আমেরিকা ছাড় দেয়। আমেরিকা কইছে হবার লয়। তার মানে মিটিং ভেঙে গেছে, তার মিটিং ভেঙে গেছে। ওই মিটিং আর শেষ করতে পারেনি, কিন্তু 3টা কথা কয়া দিছে তারে। 1, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনে আমেরিকার কোনো ছাড় নাই, আমেরিকার পজিশন চেঞ্জ হয় নাই, এবং তার জন্য এটা যদি না হয় তার জন্য শেখ হাসিনা নিজে রেসপন্সিবল থাকবে। এবং এটার মানে কিন্তু বিশাল। মানে যদি কোনো কারণে এই জিনিসটা না হয়, নির্বাচন যদি না হয়, অবাধ যদি না হয়, সুষ্ঠু যদি না হয়, নিরপেক্ষ যদি না হয়, অংশগ্রহণমূলক যদি না হয়, বিএনপি যদি না আসে, তাইলে দায়িত্ব হাসিনার নিজের। এটা কিন্তু কয়ে দিছে। তারপরে কওয়া হয়েছে যে এই ধরনের একটা নির্বাচনের বিরুদ্ধে যদি হাসিনা বা হাসিনা সরকার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে তার জন্য কাটালানিকে সরাসরি দায়ী করা হবে। আর ওই উচ্চপদস্থ কর্মকর্তা কাটালানিকে প্রফেসর ইউনূসের আদিলুর রহমান খানের বিষয়ে তীব্র ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে হয়রানিমূলক সকল কাজ চলতেছে সেটা তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে এবং আদিলুর রহমান খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সুতরাং কারো কাছে তাকে ক্ষমতা রেখে দেওয়ার আবদার জানানো তো দূরের কথা, সে নির্বাচন বিষয়ে আমেরিকার উষ্টা খাইয়ে ওয়াশিংটন ত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা অনিশ্চিত ভবিষ্যতের পানে পোলাটারে অথই পানির মধ্যে ফেলায় রেখা। এবং ওই মিটিং এর কথা গোপন রাখছে, কয় নাই যে কি কথা হয়েছে, মিটিং যে হয়েছে এটাই কয় নাই। কারোর সাথে একটা সেলফি তুলতে পারলে সে লাফায়, আর মিটিং এর কথা দেখেন গোপন রাখছে। এটা কয়া দিছে আমেরিকা, সেই জন্য বাইরে আসছে। তো জয় আসলে কি সমস্যায় আছে? আমরা খবর পাইছি যে জয় ডাকাত মানি লন্ডারিং, কর ফাঁকি এবং ইমিগ্রেশনে ভুল তথ্য দেওয়ার কারণে ইনভেস্টিগেশনের মধ্যে পড়ছে। এই সমস্ত বিষয়ে আমেরিকার বিভিন্ন দপ্তর দেখাশোনা করে। জয় আমেরিকায় আলিশান বাড়ি কিনছে ভার্জিনিয়া রাজ্যের গুলশান হিসেবে বিবেচিত ফেয়ারফক্স শহরে। এই ধরনের শহরে সবচেয়ে দামি বাড়িগুলো ডেড এন্ড স্ট্রিটে, মানে যে রাস্তায় একবার ঢুকলে আর একটা রাস্তায় বাইর হওয়া যায় না, সেই রকম একটা রোডের উপরে তার বাড়ি। তাহলে বুঝেন সে কত টাকা মারছে। একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে আমরা জানছি যে কাটালানি যখন ওই বাড়িতে অবস্থান করছিল, তখন আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের নাম্বার প্লেটওয়ালা 4টা গাড়ি উপস্থিত হয় এবং গাড়িগুলোতে যারা আসেন তারা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। এই ধরনের ঘটনা ঘটে যখন ফেডারেল এজেন্ট মানে বুঝেছেন তো, আমাদের যেমন দুদক আছে না, ডিবি আছে না, উঙ্কা আর কি। এবং গাড়িগুলিতে যারা আসেন তারা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। এই ধরনের ঘটনা যারা ঘটে যখন ফেডারেল এজেন্টরা কাউকে জিজ্ঞাসাবাদ করতে আসে, আমরা ধরে নিচ্ছি যে তাকে জিজ্ঞাসাবাদ করতে আসছিল এবং হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করতে আসছিল। আমরা শীঘ্রই বিষয়গুলো কনফার্ম করতে পারবো বলে আশা করি। তবে জয় যে একটা বড় পেজগিতে পড়ছে তা আমরা নিশ্চিত। ওয়াশিংটন ত্যাগ করার আগে কাটালানি ভয়েস অফ আমেরিকাতে একটা ইন্টারভিউ দিয়ে তার অপ্রাপ্তির যত জ্বালা, যত বিষ সবই উগড়াই দিছে। আমি তো এটা নিয়ে একটা এপিসোড করেছি, তাই না? যদি না দেখে থাকেন তাহলে দেখে নিয়েন, ওই যে শতরূপার সাথে। তো যাই হোক, আমেরিকার উদ্দেশ্যে সে বলে স্যাংশন দিলে আমেরিকায় আসবো না, না আসলে কি আসে যায়, আমাদের দেশে এখন যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে, কাজেই আমরা দেখবো কি করে তারা। চিন্তা করেন দেশের স্বার্থের প্রতি কতটুকু দায়িত্ব জ্ঞানহীন হলে কেউ এই ধরনের কথা বলে। ইউরোপ আমেরিকায় রপ্তানি করে চলে আমাদের দেশের কারখানাগুলি, সেখানে এই কারণে কর্মসংস্থান হয়। টুঙ্গি পাড়ার কবর পূজা কইরা কোনো কর্মসংস্থান হয় না। আমেরিকা যদি এটা শুনে আরেকটু টাইপ দেয়, তাহলে কর্মসংস্থান তো কাটালানির হাসিনার মধ্যে ঢুকে যাবে। কাটালানি যখন আমেরিকায় উচ্চ পর্যায়ে কারোর সঙ্গে দেখা করার তদবির করতেছিল, তখন ঢাকায় তার লেসপেন্সাররা, বিশেষ কইরা বিচার বিভাগ ধ্বংসকারী কুলাঙ্গার আইনমন্ত্রী আনিসুল হক, এটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যাইতে দেওয়ার বিষয়টা সরকারের সক্রিয় বিবেচনায় আছে। এই পিশাচিনী যখন কারোর সাথে সাক্ষাৎ পেল না, তখন ভয়েস অফ আমেরিকাকে সে বলল বিদেশে যাইতে হইলে বেগম জিয়াকে জেলে ফিরে যাইতে হবে। এই বেআইনি মন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার আবেদন নাকচ কইরা দিল। তারপরে চিন্তা করেন কত বড় অমানুষ হইলে। কাটালানি একজন গুরুতর অসুস্থ বর্ষিয়ান মহিলা, যিনি 3 প্রধানমন্ত্রী ছিলেন, একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, তার জীবনটাকে একটা দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে আমেরিকার কোন সিনিয়র অফিসারের সাথে দেখা করার সুযোগ পাওয়ার জন্য।
চিন্তা করেন। উল্টা দেখেন, বেগম জিয়া কিন্তু স্পষ্টভাবে জানাই দিচ্ছেন যে তিনি কোনো শর্ত মাইনা চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। এটাই হইল বেগম জিয়ার সাথে কাটাল রানীর তফাৎ। ওই যে কয় না যে কোথায় রাজরানী আর কোথায় সুতমা রানী, তো বেগম জিয়া হইতেছে রাজরানী আর কাটাল রানী হইতেছে সুতমা রানী। সে যখন দেশে ফিরে আসছে এখন কিন্তু সে একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, একটা মারপিট শুরু করবে। এটা শুনে ডরায় যায় না, আমি এটা অনেক আগে থেকেই কইয়ে আসতেছি যে ওই মরণ কামড় দিবে। মরণ কামড় মরার লক্ষণ, মরণ কামড় দিছে মানে ওর মরণ কাছে এসেছে। সে কোনো প্রকার একটা নিশিরাতের ভোট করার চেষ্টা করবে, সেটার জন্য জাতিকে যত বড় মূল্যই দিতে হোক না কেন। এই কাজে সে ব্যবহার করবে প্রশাসন, আদালত, পুলিশকে, বিশেষ করে পুলিশের 1 ডজন কর্মকর্তা। এদেরকে নাম দিছি ডার্টি ডজন। হ্যাঁ, তো এই নামে একটা সিনেমাও আছে। যাই হোক, তাদেরকে সে লেলাইয়া দিবে গণতন্ত্র, মানবাধিকার এবং অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে যারা মাঠে নামছে তাদের বিরুদ্ধে। কারা কারা আছেন এই ডার্টি ডজনের মধ্যে? এই যে 1 নাম্বার বিপ্লব কুমার, 2 নাম্বার জয়দেব কুমার ভদ্র, 3 নাম্বার মোল্লা নজরুল ইসলাম, 4 নাম্বার কৃষ্ণপদ রায়। এই কৃষ্ণপদ রায় কলে ছাত্র ইউনিয়ন করেছে। আঙ্কের একটু সিনিয়র মনিরুল ইসলাম, হ্যাঁ, এরা আবার কলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করেছিল। খুরশেদ হোসেন, হাবিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, আতিকুল ইসলাম, মামুন মানে ওই আইজিপি যে আর কি, তারপরে কামরুল হাসান, হারুনুর রশিদ মানে ভাতের হোটেলের হারুন। এর মধ্যে আইজিপি সাহেব তো আগের থেকে স্যাংশন খেয়ে বসে আছেন। বাকিদের মধ্যে অনেকে ইতিমধ্যে ভিসা রেস্ট্রিকশন খাইছেন। কি ভাইজান খাইছেন না? আলহামদুলিল্লাহ, আরো খাইবেন, কেবল তো শুরু, এখনো শেষ হয় নাই। তো এই ডার্টি ডজনরে বলি এখনো সময় আছে, আপনারা হুঁশে আসেন। আমেরিকা আপনার নেত্রীর সাথে ওয়াশিংটনে কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ দেয় নাই, একটা সাক্ষাৎ দিছে, সেটা এমবাসিতে আইসা বইলা গেছে কি করতে হবে। এই যে ট্রিটমেন্ট করলো আমেরিকা তারে, কাটালের নাম তাদের খাতা থেকে খারিজ করে দিছে। এরপর পরই সে আমেরিকার বিরুদ্ধে উন্মাদের মতো কথা বলা শুরু করেছে। আমেরিকার সাথে পাঙ্গা দিয়া কেউ টিকে থাকতে পারে না, এটুকু বোঝার মতো আক্কেল নিশ্চয়ই আপনার আছে। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি, তার সাথে গুলতি নিয়ে লাগছেন আপনি। আপনাদের সাথে তো দেশের মানুষও নাই। দেশের মানুষ যদি থাকলো নি তাও না একটা ফাইট দিবার পারলেন নি। ওই যে সাদ্দাম হোসেনের সাথে দেশের মানুষ ছিল, তো আপনার সাথে তো কেউ নাই। একটা এক্সপায়ার্ড মালের লাঠিয়ালের ভূমিকা পালন করে আপনারা কেবল আপনাদের নিজেদেরই না, নিজেদের পরিবারের এবং ভবিষ্যৎ বংশধরের যে কি ক্ষতি করবেন সেটা একবার ভাইবা দেখতে বলি। কি ক্ষতি করবেন শুনেন। এই যে আমেরিকা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে, সেটা আপনাদের বিষয়ে সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পরে আপনি ভালো কইরা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ঘোষণাটা পড়ে দেখেন, সেখানে কতটা বলা আছে। এইটার মানে হইলো যারা রেস্ট্রিকশন খাইছে বা খাবে তাদের প্রত্যেকের উপরে আমেরিকা একটা ফাইল তৈরি করেছে। আপনারা করেন না ফাইল, আমাদের নামে করেন নাই ফাইল, উনকা ফাইল আপনাদের নামে তৈরি হয়েছে। আপনারা তো ভালো করে জানেন যে আমাদের দেশে পুলিশ, এনএসআই, ডিবি, ডিজিএফআই যদি কারো নামে একটা ফাইল খুলে তাহলে সেই লোকের খাওয়া দাওয়া ঘুম সবই লাটে উঠে যায়। আমার নামে একটা ডিজিএফআই ফাইল খুলেছিল, আমার দেশ ছাড়া লেগেছে। তাও তো আমি তো একজন অ্যাক্টিভিস্ট, আমার তো সারা দুনিয়ার জায়গা আছে, তাই না? আমি তো রিফিউজি স্ট্যাটাস পাইছি। হ্যাঁ, আমার প্রোটেক্ট করবে জাতিসংঘ, প্রোটেক্ট করবে, আপনাকে প্রোটেক্ট করবে। আপনি তো দুর্বৃত্ত। এই ফাইল না উঠে নিলে আমি যেমন ফেরত বেরোবে পারবো না দেশে সিংকা। এই ফাইলের দুশ্চিন্তায় যাদের ফাইল হয়, যাদের নামে ফাইল করেছেন তাদের জীবন হারাম হয়ে যায়। এইবার আপনাদের নামে বিশ্বের সবচাইতে শক্তিধর দেশের পররাষ্ট্র দপ্তর, জাতীয় নিরাপত্তা দপ্তর, গোয়েন্দা সংস্থাগুলিতে ফাইল খোলা হয়েছে। এই ফাইল শুধু আপনাদের নামেই না, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, সবাই এই ফাইলের আওতায় পড়বে। হ্যাঁ, আমার বাসাত লোক পাঠান, হ্যাঁ, আমার কি কি সম্পত্তি আছে, আমার আত্মীয় স্বজনকে তার লিস্টি করেন মাসের পর মাস, দেখেন ওটার মধ্যে ঢুকাই দিবে। এবার তোর লিস্টি ঢুকে দিবে। তো ভিসা রেস্ট্রিকশন তো খাবো তুই, তোর পোলা বউ সবাই আমেরিকা বা অন্য কোনো পশ্চিমা দেশে ভিসা নিতে গেলে ধরা খাবে, নাতি নাতরেও ধরা খাবে। কোনোদিন যদি ভিসা নিতে যায় তাহলে পিতা মাতা হিসেবে তো তোকে পোলা পানের নাম আসবে, তাই না? পোলা মাইয়ার নাম আসবে। তো দেখবে যে ভিসা রেস্ট্রিকশন খাইছিল ওর পোলা আমরা কেন দিব? নাতি নাতনিও দেশের বাইরে যেতে পারবে না, ভিসা পাবে না। এই যে একটা কঠিন জাল, তার থেকে বাইরে হওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, আপনারা আয়না ঘর বানাইছেন না, তাই না? আমেরিকা যে আপনাদের নামে ফাইল নামের আয়না ঘর বানাইছে, তাতে আপনি, আপনার স্ত্রী, সন্তান, নাতিপুতি বছরের পর বছর, দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম বন্দী হইয়া থাকবে। মনে থাকে জানো। তবে এইটা থেকে বাঁচার একটা উপায় আছে, যদি আমার কথা শুনেন। এতক্ষণ তো গালাগালি করেছি, একটা বুদ্ধি দেই। আমার ধারণা কাটাল রানী উন্মাদ হইলেও আপনাদের মধ্যে কেউ কেউ কমন সেন্স আছে,
নিজের বুদ্ধি বিবেচনা এটা করতে পারেন। আপনারা যদি আপনাদের কর্মকাণ্ড দিয়া আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলির কাছে আগামী দিনগুলোতে একটা বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেন যে আপনারা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিবন্ধকতা হইয়া দাঁড়ান নাই এবং গণতন্ত্র মানবাধিকারের বিরুদ্ধে কাঁঠাল রানীর বরকন্দাজ হইয়া মাঠে নামেন নাই, তাইলে আপনাদের এই রেস্ট্রিকশন একদিন তুলে নেওয়া হবে। এটা অনেক ক্ষেত্রে করা হয়েছে আগে। ফাইল ধ্বংস করা হবে না, কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ করে রাখা হবে। আপনারা যে জঘন্য অপরাধ করেছেন তাতে আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখা খুবই কঠিন। তবুও দেশে একটা ক্রান্তি লগ্নে প্রবেশ করেছে, তাই আপনাদেরকে একটা সদুপদেশ দেওয়ার একটা প্রয়োজনীয়তা বোধ করেছি। আপনারা আপনাদের পরিবারের সাথে ডাইনিং টেবিলে বসে খাওয়ার সময় আমেরিকার অ্যাকশনের যে ভয়াবহ পরিণতি, যাকে বলে আপনাকে না বরঞ্চ পুরো পরিবারকে জন্ম জন্মান্তরে তাড়া করে ফিরবে, সেটা নিয়ে আলোচনা করবেন। দেখেন আপনার পরিবারের সদস্যরা কি বলে। একটা দ্রুত পতনশীল স্বৈরাচারের সপক্ষে দাঁড়াইয়া নিজের এবং পরিবারের ভবিষ্যৎ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার মধ্যে কোনো বীরত্ব নাই। এটা নরাধম এবং কাপুরুষের কাজ। এই শেষ পর্যায়ে যদি সিধা হয়ে যান এবং দেশের মানুষের বিরুদ্ধে আপনার অত্যাচার এবং নিপীড়নের যন্ত্র পরিহার করেন, তাহলে আপনারা আমেরিকার হাত থেকে এবং বাংলাদেশের আপামর মানুষের মনের দীর্ঘদিন জমে থাকা তীব্র ক্ষতের হাত থেকে বাইসা গেলেও যাইতে পারেন। আমি আপনাদের আগে কোনোদিন উপদেশ দিই নাই, কারণ আপনাদেরকে আমি জঘন্য প্রকৃতির এবং অমানুষ হিসেবে বিবেচনা করি। আজকের পরে আমি আপনাদেরকে আর কোনো ধরনের উপদেশ দেব না। শুধু এইবার যা বললাম সেটা একবার ভাইবা দেখেন, নিজে ভাবেন, বউ পোলাপান নিয়ে ভাইবা দেখেন। এরপরে আবার কইয়েন না যে সময় থাকতে আমি সাবধান করি নাই। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো মরু ঝড় বইছে। মরু ঝড়ের একটা বৈশিষ্ট্য হলো এই ঝড় যখন প্রবাহিত হয় বাংলাদেশের রাজনীতি তখন জমিন মরু হয়ে গেছে। আর এই ঝড়ের কবলে যারা পড়ে, মরু ঝড়ের একটা বৈশিষ্ট্য হলো তারা এতটা বিপদগ্রস্ত বাংলাদেশের এবং বিপর্যস্ত যে মরু ঝড়ের কবল থেকে বাঁচাটা আসলে একটা অলৌকিক বিষয়। এর কারণ হলো লক্ষ লক্ষ টন বালি এক জায়গা থেকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায় এবং এটা এত দ্রুত গতিতে হয়, ওর মধ্যে হাজার হাজার মানুষ যদি পড়ে, মানুষ সহ উড়িয়ে নেওয়া হয় এবং এক জায়গার বালি অন্য জায়গায় গিয়ে পাহাড় তৈরি করে। দেখা যাচ্ছে যে সেই পাহাড়ের মধ্যে শত শত মানুষ তাদের সমাধি রচনা হয়ে যায়। এবং এই সকল মরু ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র কৌশলী প্রাণী হলো মরুভূমির উট। আল্লাহ তাদেরকে বিশেষ যত্ন দিয়ে তৈরি করেছেন এবং বিশেষ উপায় তাদেরকে তৈরি করেছেন। এর ফলে এই মরু ঝড় থেকে তারা রক্ষা পায়। আমাদের রাজনীতিতে এই মুহূর্তে মরু ঝড় চলছে এবং এই মরু ঝড় থেকে রেহাই পাওয়ার জন্য যে কৌশল জানা দরকার, যে দক্ষতা দরকার, যে অভিজ্ঞতা দরকার, দুঃখজনক হলেও সত্যি সেটি আমাদের জীবনে আসেনি। ফলে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, নতুন করে বাঁচার স্বাদ এবং আগ্রহ জাগিয়েছেন মনের মধ্যে, এবং যে গণবিপ্লব দিয়েছেন এবং আবাবিল পাখি রূপে যে ছাত্রদেরকে দিয়েছেন, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়ে দেখিয়ে দিলেন যে আল্লাহ সবসময় বড় বড় কাজ ছোট ছোট মানুষদের দিয়ে করান। আমাদের সন্তান, যাদেরকে আমরা ফিডার বয় বলতাম, যাদেরকে আমরা জুম জেনারেশন বলতাম, জেনারেশন জে বা জেনারেশন জেড, এরা সারাদিন জুম মিটিং করে, এরপরে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে থাকে, টেলিফোন নিয়ে থাকে, মোবাইল নিয়ে থাকে, টেলিভিশনের বাইরে এদের কোনো বক্তব্য নেই। আর ভারী ভারী যে সকল খাবার আছে, কোন কোন হোটেলে ভালো ভালো খাবার আছে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো তাদেরকে নিয়ে আমাদের যে হতাশা ছিল, সেই হতাশাগ্রস্ত যুবকদের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিপ্লব ঘটিয়ে দিলেন। 2 নম্বর হলো আমাদের বিপ্লবের সাধারণ বৈশিষ্ট্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এগুলোর উদ্ভব হয়। এই বিপ্লবে আমরা দেখলাম যে দেশের মূলধারা পাবলিক বিশ্ববিদ্যালয় তারা শুরু করেছে বটে, কিন্তু সরকারের প্রচন্ড তাপ এবং চাপে পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বলতে গেলে ঘরে উঠে গেছে, তখন ধনীর দুলাল বলে পরিচিত এবং নিগৃহীত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে সারা বাংলাদেশে রাস্তায় নেমে এসেছে, এটা নজিরবিহীন ঘটনা এবং আমরা এখনো পর্যন্ত তাদেরকে ওইভাবে সম্মানিত করিনি।
আমরা সমন্বয়ক হিসেবে অনেককে কাছে ডেকে নিয়েছি, সম্মান দিচ্ছি, কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আইইউবি এরকম শত শত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যে সাহস এবং শক্তি নিয়ে পুলিশের সঙ্গে লড়াই করেছে এবং সরকারের মনে ভয় ধরিয়ে দিয়েছে, এবং ব্যাকফুটেজে যাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী ছিলেন আন্দোলনে তাদেরকে আবার বাইরে বেরিয়ে আসা হয়, উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা এখনো পর্যন্ত সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদেরকে সম্মানিত করতে পারিনি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। আশা করি যারা আছেন কর্তা ব্যক্তি তারা এই জিনিসটি দেখবেন। তো যেটা বলছিলাম যে অভাবিতভাবে যখন এরকম একটা বিজয় এসে গেল, আমরা মনে করলাম ছাত্ররাই করেছে, ছাত্রদেরকে আমরা এখনো মাথায় করে নাচছি। আর রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব সবকিছু বজায় রেখে ছাত্রদেরকে ম্যানেজ করে কি করে ক্ষমতায় যাওয়া যায়, ক্ষমতায় থাকা যায়, সেই ধরনের চেষ্টা তদবির করছেন। এবং এই কাজ করতে গিয়ে সংগতির কারণে বৃহৎ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা একেবারে ব্যাকফুটেজে চলে গেছে, তাদের কোনো লোক নেই, সব পলাতক। যারা আছেন একেবারে গোবেচারা, মানে ছাত্রদের পা ধরে, জামাতের পা ধরে, বিএনপির পা ধরে বাঁচার চেষ্টা করছেন, নতুবা মসজিদ মাদ্রাসায় গিয়ে, মন্দিরে গিয়ে আল্লাহ বিল্লাহ করে তারা সময় পার করার চেষ্টা করছেন। ব্যবসা বাণিজ্য যাদের ছিল ওভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তো এরকম একটি অবস্থায় এখন ক্ষমতায় যাওয়ার জন্য মূলত যে দুটো দল স্বপ্ন দেখছে তাদের মধ্যে বিএনপি এবং জামাত, এরাই এখন সবকিছু পরিচালনা করছে। জামাত আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আমি দেখেছি, তারা প্রশাসনিক যে জায়গাগুলো রয়েছে, কোর্ট কাছারি, অফিস আদালত, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার যে গুরুত্বপূর্ণ পদ পদবি, এই জায়গাতে জামাত তাদের নিজস্ব লোক বসানোর জন্য যে কৌশল, সেই কৌশল তারা করে যাচ্ছে এবং তারা ইতিমধ্যে সফল হয়েছে। এবং সেখানে বিএনপির লোক চেষ্টা করে জামাতে ধারে কাছে যেতে পারেনি। আর বিএনপির যারা লোকজন রয়েছে তাদের সবাই না, একটি অংশ, তারা কোথাও চাঁদাবাজি, কোথাও দখল, কোথাও আওয়ামী লীগের যে সকল ব্যবসা বাণিজ্য ঘাট আওয়ামী লীগ জোর করে যেগুলো দখল করছিল সেইগুলো দখল করার জন্য নানা রকম ফন্দি ফিকির চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে। এবং তারা যতটুকুটা এই যাবৎকালে সফল হয়েছে এই কাজে, তার চেয়ে বদনাম হয়ে যাচ্ছে বেশি। মূল ধারার পত্র পত্রিকায় একেবারে প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য পত্রিকায় নাম ধাম সহ বিএনপির কোন নেতার নেতৃত্বে কোন গার্মেন্টসে সেই ঝুট ব্যবসার জন্য হামলা করা হয়েছে, বিশেষ করে সাভার এলাকাতে সালাউদ্দিন বাবুর নাম ব্যাপকভাবে আসছে, আরো কয়েকজন নেতার নাম আসছে, গাজীপুরে অনেকের নাম আসছে। এবং এই নামগুলো আসার পরেও বিএনপি এখনো পর্যন্ত শক্ত অবস্থানে গিয়ে এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেনি, দলীয় ব্যবস্থাও নিতে পারেনি। তো এই যে একটা অবস্থা চলছে, এর ফলে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা রীতিমতো একেবারে হতাশ হয়ে পড়েছেন যে এইভাবে যদি মোটামুটি মাস 6 চলে এবং বিএনপি যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে এবং এর মধ্যে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হতে পারে, এর কারণ হলো ধরেন জনাব তারেক রহমান লন্ডনে আছেন বা মির্জা ফখরুল সাহেব আছেন। তো মির্জা ফখরুল সাহেব যদি সাভারের এমপি প্রার্থী বা সাবেক এমপি দেওয়ান সালাউদ্দিন বাবু তাকে একটা টেলিফোন করেন যে তুমি এই কাজ করো না, এখন সে যদি না শুনে মির্জা ফখরুল সাহেব কি করতে পারেন? এবং ওখানে যে থানা পুলিশগুলো আছে তারা তো ভয়ে থরথর করে কাঁপছে, এবং সেখানে থানা পুলিশকে দিয়ে যে মির্জা ফখরুল সাহেব বা তারেক রহমান সাহেব এটা কাজ করাবেন, ওই ধরনের পরিস্থিতি তো এখনো তৈরি হয়নি। আবার ইউনূস সাহেব যে কাজগুলো করবেন, ইউনূস সাহেবের সাথে তো মির্জা ফখরুল সাহেবের সেই অ্যাডাপশন তৈরি হয়নি। ফলে এখন যা কিছু হচ্ছে, ভালো কাজ যা কিছু হচ্ছে, সব জামাতের ভাগে চলে যাচ্ছে যে আল্লাহ এদের মতো ওলি আল্লাহ নাই দুনিয়াতে, কি সুন্দর নামাজ পড়ে, কালাম পড়ে, বন্যার তোদের সাহায্য করে, তারপরে শেষে দোয়া করে, মোনাজাত করে, এবং কোন রকম চাঁদাবাজির মধ্যে নেই। দেশ তো এদেরই পরিচালনা করা উচিত, এই আল্লাহ ফেরেশতা হিসেবে জামাতের লোকদেরকে পাঠিয়েছে, এই কথাগুলো এখন অনেকে বলছেন। আবার অন্যদিকে বিএনপির এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে মির্জা ফখরুল সাহেব বিরক্ত হয়ে বলছেন যে না,
এরা দুর্বৃত্ত শ্রেণী। মির্জা আব্বাস বলছেন যে এরা বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নয়, কিন্তু ঘটনা যাই হোক না কেন চারিদিকে একেবারে দুর্নাম এবং বদনাম ছড়িয়ে পড়েছে। এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কঠোর না হয় এবং দলীয় পরিচয় বাদ দিয়ে এই দুর্বৃত্তদেরকে যদি না ধরে, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই বিএনপি টিকবে না। বিএনপি গত 15 বছরে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, তার আগে 111 সরকার দ্বারা নির্যাতিত হয়েছে। সেই নির্যাতনে বিএনপির যতটা না ক্ষতি হয়েছে, এই গত 15-20 দিনে উন্মুক্ত পরিবেশ পেয়ে, খোলা আকাশ পেয়ে, খোলা বাতাস পেয়ে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীরা যে কর্মকাণ্ড করছে, তা এই দলটিকে আরো বেশি সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। এবং এই যে ঠেলে দেওয়া, এটি আমি মনে করি এর সঙ্গে প্ল্যান বি, আওয়ামী লীগের প্ল্যান বি বা ভারতের প্ল্যান বি, ভারতের প্ল্যান সি কাজ করছে। অর্থাৎ যদি এরকম অবস্থায় 6 মাস চলতে থাকে, বিএনপির প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাবে। আর এরকম 6 মাস যদি জামাত পেয়ে যায়, তাহলে এই 6 মাসের মধ্যে তারা তাদের আনুমানিক 20 থেকে 25টি সিট রয়েছে যারা এককভাবে নির্বাচন করে পাশ করতে পারবে। তারা দেখা গেল এই সময়ের মধ্যে, 6 মাসের মধ্যে অন্তত পক্ষে 100 সংসদীয় আসনে তারা তাদের প্রার্থী, ভালো প্রার্থী তারা বাছাই করে সেখানে পাশ করিয়ে আনার মতো অবস্থা তারা তৈরি করে ফেলতে পারবে, যদি বিএনপি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে। তারপর যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করে, নাউজুবিল্লাহ মিন জালেক, আল্লাহ মাফ করুক, ওই ঘটনা যেন না ঘটে, আমাদের পিঠের চামড়া থাকবে না। তো এই যে একটা প্ল্যান বি বা প্ল্যান সি চলছে, এবং সেই প্ল্যান বি এবং প্ল্যান সি এর প্রথম ধাপ হিসেবে জামাত এবং বিএনপির মধ্যে যে অ্যাডাপশন ছিল, সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আর জামাতকে বিএনপির সঙ্গে ট্যাগ করা হয় না, আর বিএনপিকে জামাতের সঙ্গে ট্যাগ করা হয় না। বিএনপি চাচ্ছে দ্রুত একটি নির্বাচন হোক, দরকার হলে দেশের জরুরি অবস্থা জারি হোক, আইন শৃঙ্খলা রক্ষা পাক, এবং বিএনপি মনে প্রাণে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার স্বাধীনভাবে চলুক এবং এই সরকারের উপর বিএনপি বা জামাতের আসর যেন না পড়ে, বিএনপি চাচ্ছে। এ কারণ হলো নিরপেক্ষ হলেই আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক হয়ে যায়, বিএনপির জনপ্রিয়তা আবার স্বাভাবিক জায়গায় চলে আসবে। অন্যদিকে জামাত চাচ্ছে যে এভাবে চলুক, এভাবে চলুক, ডক্টর ইউনূস যেভাবে চলছেন তাকে সময় দেওয়া হোক, রাষ্ট্র সংস্কার হোক, এবং যারা আন্দোলনের যারা কর্তা ব্যক্তি ছিলেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সংখ্যা আরো বাড়ানো হোক, এবং এই উপদেষ্টা পরিষদে দরকার হলে আরো 20 জন সমন্বয়ে নেওয়া হোক, এবং এভাবে চলুক। এবং এই অবস্থাতে জামাত নিজেদেরকে গুছিয়ে নিক। এর কারণ হলো এখন যে ক্ষমতা যে পালাবদল, সেই পালাবদলের ফলে পরবর্তীতে যে রাজনৈতিক যে সরকার, সেই রাজনৈতিক সরকারে বিএনপি আসবে না জামাত আসবে, এটাই এখন প্রশ্ন। আগে যেটা বলা হতো বিএনপি জামাত একসঙ্গে আসবে, কিন্তু এখন বিএনপি আসবে না জামাত আসবে, এইটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু যখন এরকম আলোচনা হচ্ছে, তখন পর্দার আড়ালে খেলছে, পর্দার আড়ালে মোসাদ খেলছে, পর্দার আড়ালে সিআইএ খেলছে, রাশিয়া খেলছে। আর আপনার কি মনে হয় আওয়ামী লীগ বসে আছে? মোটেও নয়। আওয়ামী লীগ গত 15 বছর যাবৎ অর্থনীতির অলমোস্ট 60%, 60% তারা ডমিনেট করে আসছিল। তাদের হাতে নগদ টাকা আছে, অস্ত্র আছে, তাদের কৌশল আছে এবং জনশক্তি আছে। তো এইগুলো দিয়ে যদি তারা বিএনপি এবং জামাতের মধ্যে কোনো দুর্বলতার সুযোগ তারা নেয়, এবং সেক্ষেত্রে প্রশাসনে আওয়ামী লীগের যে লোকজন আছে এখনো, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এবং আমি ঠিক যখন আন্দোলন চলে সেই সময়টিতে বলছিলাম যে প্ল্যান এ তে শেখ হাসিনা পালিয়ে যাবে, কিন্তু প্ল্যান বি কি হবে এটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না। কিন্তু আওয়ামী লীগের যে প্ল্যান বি, প্ল্যান সি এবং প্ল্যান ডি,
আরো 3টি ওয়েভ আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই ওয়েভের যে বিরূপ পরিস্থিতি, সেটি যদি বিএনপি এবং জামাত তারা যদি কৌশলে সামাল দিতে না পারে, ডক্টর ইউনূস যদি সামাল দিতে না পারে, তাহলে যাদেরকে তাড়ানো হয়েছে তারা লাভবান হবে, এবং যারা এসেছে এবং যারা এই মুহূর্তে আনন্দ অনুভব করার চেষ্টা করছেন তাদের সবার ভাগ্যে কান্না রয়েছে, এবং সেই কান্না খুব দ্রুত। আল্লাহ আমাদেরকে সেই কান্না থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।